পানির নিচে সাঁতার কেটে যাব, এখানকার সোনার খাবার আর কফি খেয়ে দেখব, মরুভূমির মধ্যে একটা ইনডোর বরফের জায়গায় স্নোবোর্ডিং করতে যাব, পৃথিবীর সবচেয়ে বড় মল আর পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা দেখতে যাব। আর আপনাদেরকে বলবো এইসব জিনিসগুলো কি দেখতেই শুধুমাত্র জোস নাকি করেও অ্যাকচুয়ালি মজা আছে। আজকে দুবাইয়ে অনেক বাতাসওয়ালা একটা দিন এবং আজকে আমরা প্রথম জায়গায় যেটা যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মেট্রো লাইনে যাওয়া সম্ভব না। সো মেট্রো নিয়ে যত কাছে যাওয়া যায় আসছি। এখন এখান থেকে একটা উবার বা লোকাল একটা ট্যাক্সি অ্যাপটা ইউজ করে ফাইনাল জায়গাটা। এই জায়গাটা আসলেই মানে একদম মফস্বল লোকের মাঝখানে, আশেপাশে কিচ্ছু নেই। সিকিউরিটি চেক করলো যে আমি ঠিক দিকে যাচ্ছি না। আমরা ডিপ ডাইভ দুবাইতে আসছি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল, যেটা 60 মিটার পর্যন্ত যায় বা 20 তলা গভীর। আমি ভাবছিলাম বিল্ডিং এর মধ্যে একটা নর্মাল একটা পুল হবে, এটা পুরো একটা আলাদা কমপ্লেক্স জাস্ট পুলটার জন্য ডেডিকেটেড। ভিতরে আমার অনেক হাইফাই ব্যাপার সব ভিতরে গেলে এসে ফ্যান্সি একটা ওয়েটিং এরিয়ায় বসে আছি। কর্মচারীরা চেক করলো বেসিক্যালি আমার ড্রাইভিং সার্টিফিকেশন আছে নাকি, তারপর আমার ওয়েভারগুলো সাইন করছি নাকি, যাতে আমার ক্ষতি হইলে ওদের দোষ নিতে পারি। এন্ট্রিতে একটা রিস্টব্যান্ড পড়াইলো, ওর ভিতরে গিয়ে আশেপাশে গিয়ারগুলো দেখলাম, কোন স্নরকেল মাস্ক ওগুলো ফিট করলাম। চেঞ্জিং রুমে গিয়ে ওয়েট স্যুটটা পরলাম আর সুইমস্যুটের উপরে, যেটা দিয়ে পানির নিচে ঠান্ডা পানিতে গরম থাকা যায়। মালপত্র একটা লকারে ঢুকায় তারপর সুইমিং পুলে গেলাম। উপরে গিয়ে আমার ইনস্ট্রাক্টর আমাকে আমার ডাইভিং গিয়ার পরাই দিল, সবকিছু দেখলো সাইজ মতো হয় নাকি, তারপর টেস্ট করে দেখলাম যে অক্সিজেন ঠিক মতো কাজ করে নাকি বা সব কিছু ঠিক মতো কাজ করতেছে না, কারণ না করলে পানির নিচে মানুষ পড়ে যায়। তারপরে ভিতরে পুলটার লেআউট আমাকে ভালো করে বুঝাই বসে। আমরা এখন ভিতরে ঢুকবো। এটা খুবই ডিফারেন্ট। সমুদ্রের মধ্যে নোনতা পানি থাকে, কারেন্ট থাকে, ঢেউ থাকে, ভিজিবিলিটি একটা প্রবলেম না। এখানে একদম নিচে 20 তলা পর্যন্ত দেখা যাচ্ছে। আমার সাথে এক্সপেডিশনে আসতেছে হচ্ছে আমার ইন্সট্রাক্টর নেজান ইস্তানবুল থেকে, মেক শিওর করবে যে আমি মরে না যাচ্ছি। ওকে, তারপর সুইমিং পুলের শ্যালো এন্ড থেকে আস্তে আস্তে হেঁটে ডিপের দিকে গেলাম অ্যান্ড নেমে গেলাম ডিপ ডাইভ দুবাই। এটা অন্য একটা প্ল্যানেটের মতো। অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি ছিল, এতগুলো অ্যাক্টিভিটি ছিল আগে এক্সপেক্ট করে। প্রথমে একটা পানির নিচে আন্ডার ওয়াটার একটা নিউজ পেপার করার মতো জায়গা ছিল। তারপর এই পার্টটা আমার ফেভারিট, একটা জায়গা একটা ফুটবল টেবিল, যেটা মানে টেবিল ফুটবল বলে, ওখানে খেলা যায়। এখানে আমি আমার ইনস্ট্রাক্টরের সাথে খেলছি, এটা ভিডিও করা হয়নি, বাট খুবই কম্পিটিটিভ একটা গেম শুরু হয়েছিল, যে আমরা দুজন মিলে স্কোর করার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, পানির নিচে বল ঠিক মতো নড়ে না। তারপর গিয়ে একটা ট্রফি নাকি দৌড়লাম, আল্লাহ জানি এটার মানে কি ছিল। তারপর গিয়ে একটা আর্কেড ভিডিও গেমটা বের দেখলাম, যেটা আমি একটু নাড়াচাড়া করে দেখলাম না, এটা জাস্ট ফর শো, এখানে অ্যাকচুয়ালি কোনো গেম খেলা যায় না। এই জায়গাটা মজা, ঢুকতে গিয়ে আমার সিলিন্ডার হাত খেয়ে গেছিল পিছায়, তারপর আবার ফেরত যাওয়া লাগছে বেসিক্যালি। তারপর আমার ফেভারিট পার্টগুলো মজা, ছোটবেলা অনেক বাস্কেটবল খেলতাম, বাস্কেটবল খেলতে গিয়ে শুট করে দেখি পানির মধ্যে বল মারে না। সো ছোটবেলায় আমি অনেক NBA ডাঙ্ক কন্টেস্ট থেকে বড় হয়েছি। সো মাটির উপরে তো সব কিছু ডাঙ্ক পারি না, ভাবলাম পানির নিচে গিয়ে চেষ্টা করি। ডাঙ্ক করতে গিয়ে বল আবার ছুটে উঠে গেল। সো অত সোজা না যেটা দেখে মনে হয়। তারপর ফাইনালি একটা এমনি ডাঙ্ক পানির উপর থেকে করলাম, মনে হলো নিজেকে একটু মাইকেল জর্ডান টাইপের কিছু একটা। তারপর একটা আয়নার মধ্যে গিয়ে দেখলাম আমার চুল ঠিক আছে নাকি। একটা সাইকেলে উঠে কেন জানি সাইকেল চালানোর জায়গায় রাখছে, ওখানে একটা এক্সারসাইজ বাইকের মতো এক জায়গায় বসে চালালাম। তারপর একটা বাথটাবের মধ্যে পানির নিচে গিয়ে বসলাম। তারপরে একটা শপিং কার্ট, যেটা পানির মধ্যে নড়ানো যায়, ওটাকে একটু ধাক্কা করলাম। এই পার্টটা আমার ইন্টারেস্টিং ছিল। আমি অনেকক্ষণ ধরে পুল খেলার চেষ্টা করতেছিলাম। আমার এই ডান্ডিটার ওজন মনে হয় 5 কেজি, বা অ্যাটলিস্ট পানির নিচে মনে হচ্ছিল 5 কেজি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এদিক ওদিক বাড়ি মারার। লাস্টে বুঝলাম যে এটা ব্রেক করা সম্ভব না, যত জোরে পারফেক্ট ফর্মে মারি না কেন বলটা জীবনে ওখানে গিয়ে লাগবে না। শেষমেশ গিভ আপ করে হাত দিয়ে ধাক্কা মারে একটা বলকে পকেটের মধ্যে ঢুকে একটু শান্তি পাইতে পারি বেসিক্যালি। তারপর মাঝখানে একটা ব্রেকে আসছিলাম আমরা, এসে আমার সাথে চেক করলো যে সবকিছু ঠিক আছে নাই, কারণ পানির নিচে কিন্তু কথা বলা যায় না। সো কমিউনিকেট করার জন্য পানি থেকে বের হওয়া লাগে। তারপর একটু এক্সপ্লোর করলাম, একটা গাড়ির মধ্যে গিয়ে বসলাম, প্রথম মোটরসাইকেলটার পিছনে গিয়ে বসলাম, সেকেন্ড মোটরসাইকেলের উপরে গিয়ে বসলাম, 3 নম্বর মোটরসাইকেল স্পোর্টস বাইকের উপরে গিয়ে বসলাম। দাবা খেলার চেষ্টা করতেছিলাম বেসিক্যালি। মজার কথা কি, দাবা আমরা খেলার চান্স পাই নাই, কারণ আমি গুটিগুলো ঠিক করতেছিলাম, আমরা খেলবো একটু। ঠিক করতে করতে উনি দেখি আমার ইনস্ট্রাক্টর অন্যদিকে চলে গেছে। তারপর জাস্ট বসে কিছুক্ষণ ভিউটাকে এনজয় করে ফাইনালি ঘুরে আসলাম। অনেক জিনিস কি পানির মধ্যে ঠান্ডা লাগতেছিল না, কিন্তু এখন ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা পিম্পল ছিল যেটা মনে হয় পুরো ফেটে গেছে মাস্কের পাশে, তাও এর মধ্যে ভুলে গেছি। সো বাথরুম যেটা দিচ্ছে ওটা দিয়ে গা শুকিয়ে গেছি, ঠান্ডায় এখনো কাঁপতেছি। কেমিক্যাল আছে চুলের মধ্যে মোটা
অনেক জোশ ছিল অ্যাকচুয়ালি জিনিসটা, যা ভাবছিলাম তার চেয়ে বেটার বেরোয়েছে। কারণ ভাবছিলাম একটা সুইমিং পুলের মধ্যে কি করার আছে, অনেক কিছু অ্যাকচুয়ালি করার ছিল। পানির নিচে বাস্কেটবল খেলাটা জোশ লাগছিল, পানির নিচে ওই ফুটবল টেবিলে খেলতেছিলাম, ওটা জোশ লাগছিল, দাবা খেলা যাচ্ছিল। তো আই থিঙ্ক অনেক পোটেনশিয়াল আছে, আপনি অনেক মজার ছবি বা ভিডিও করতে পারবেন, নিচে অনেক মজার জিনিসও করতে পারবেন। আর নর্মালি স্কুবা ডাইভিং করতে গেলে একটা খুবই বিরক্তিকর জিনিস আমার কাছে লাগে। স্কুবা ডাইভিং এর পার্টটা জোশ হইলো, তার আগে পরে 1 ঘন্টা ধরে একটা স্পটে যাওয়া লাগে, নৌকায় একটা আনকমফোর্টেবল জায়গায় বসে থাকা লাগে, তারপর মানে খাবার দাবার ভালো থাকে না, ইনফুল না, কিন্তু খুব বিরক্তিকর একটা প্রসেস। এখানে ওটা কোনো কিছুই নেই, সুইমিং পুলের মধ্যে লাখ মিনিট ঢুকে যাবেন, তারপর সাঁতার কাটতে শুলে বাইরে গায়ে একটা বাথরোব পরে একেবারে লাট সাহেবের মতো গিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে বাইরে আসতে পারবেন। বাইরে এসব ফেসিলিটিস পাওয়া যায় না স্কুবা ডাইভিং করতে গেলে। এক্সপিরিয়েন্স আমি বলবো এটা ছিল 8 out of 10। এর দাম পড়লো হচ্ছে 1200 দিরহাম, যেটা প্রায় মানে 40,000 টাকার কাছাকাছি। এত টাকা দিয়ে আপনারা চাইলে থাইল্যান্ডে গিয়ে পুরো একটা সার্টিফিকেশন কোর্স করে আসতে পারবেন 3-4 দিনের, একদম থাকা খাওয়া তো না, থাকা শুনতে। আমি করছি, আমাকে ফ্রি অফার করছে বলে, কিন্তু প্রবলি টাকা দিয়ে কোনোটা করতাম না। অবভিয়াসলি এর চেয়ে সস্তা জায়গায় স্কুবা ডাইভিং করতে পারবেন, বাট খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স। আর এটা দুবাই সন্ত্রাসী দাম বেশি হবে। যাই হোক, এখন সামনে গিয়ে ট্যাক্সি নিয়ে বের হয়ে যায়। আচ্ছা, যেহেতু দেশের বাইরে টাকা খরচ করার কথা বলতেছি, আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন এবং বাইরে থেকে যদি বাংলাদেশে টাকা পাঠানো নিয়ে ঝামেলা নিয়ে ডিল করতেছেন, আমি বলবো একটা খুবই সিম্পল অ্যাপ চেক আউট করতে, যেটার নাম হচ্ছে ট্যাপট্যাপসেন্ড। ট্যাপট্যাপসেন্ড একটি খুবই সিম্পল অ্যাপ, যেটা দিয়ে আপনারা টাকা পাঠাতে পারবেন ইউএই থেকে, ইউএস থেকে, কানাডা থেকে, ইউকে থেকে এবং ইউরোপ থেকে। ট্যাপট্যাপসেন্ড ইউজ করার জন্য বেশ কয়েকটা ভালো রিজন আছে। প্রথমটা হচ্ছে কোনো ট্রানজাকশন ফি নেই, যতই টাকা পাঠান না কেন। 2 নম্বর হচ্ছে ট্রানজাকশন টাইম গুলো অনেক ফাস্ট। 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ রেট গুলো অনেক জোস কম্পিটিটরদের কম্পারিজনে। 4 নম্বর হচ্ছে ট্যাপট্যাপসেন্ড দিয়ে আপনারা টাকা পাঠাতে পারবেন ডিরেক্টলি একটা ব্যাংক অ্যাকাউন্টে বা একটা বিকাশ বা নগদ অ্যাকাউন্টে বা একটা পিন কোড ইউজ করেও বিভিন্ন ব্যাংকে পাঠাতে পারবেন। এবং 5 নম্বর হচ্ছে ট্যাপট্যাপসেন্ড আমার ভিউয়ার্সদের জন্য একটা স্পেশাল প্রোমো কোড অফার করেছে, যেটা যদি আপনি ইউজ করেন ওটিজি, তাহলে আপনার প্রথম ট্রানজাকশনে দুবাই থেকে পাঠালে বা ইউএই থেকে পাঠালে 25 দিরহাম বোনাস পাবেন, ইউএস থেকে পাঠালে $10, কানাডা থেকে পাঠালে $10 কানাডিয়ান ডলার, ইউকে থেকে পাঠালে $10 পাউন্ড এবং ইউরোপ থেকে পাঠালে $10 ইউরো। তাহলে যদি আপনাদের দেশের বাড়ি থেকে টাকা পাঠানোর দরকার হয়, অবশ্যই অ্যাপটি চেক আউট করবেন। এখন নেক্সট অ্যাক্টিভিটি ফেরত যাই। আজকে নেক্সট অ্যাক্টিভিটির জন্য আমি স্নোবোর্ডিং করতে যাব এই মরুভূমির মধ্যে একটা শপিং মলের মধ্যে। সো অবভিয়াসলি দুবাই মরুভূমির মধ্যে একটা জায়গা, কিন্তু এই মরুভূমির মধ্যে ওরা একটা ইনডোর স্কি রিসোর্ট বা স্নোবোর্ডিং রিসোর্ট বানাইছে, যেখানে মানুষ 0 ডিগ্রি টেম্পারেচার কমে অ্যাকচুয়াল বরফের উপরে এসে স্কিমিং বা স্নোবোর্ডিং করতেছে। ওখানে আমি গেলাম, আর ওখানে গিয়ে আমার লাইফের সেকেন্ড টাইমের জন্য স্নোবোর্ডিং কিছুক্ষণের জন্য চেষ্টা করলাম। সেখানে আসলে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছিল। সেটা আমাকে টিকটকের রিজনাল হেডকোয়ার্টার্স ইনভাইট করছিল, ওখানে গিয়ে একটু বেশিক্ষণ থাকছি, যা প্ল্যান ছিল তার চেয়ে। তারপর আবার ট্যাক্সি উল্টা দিকে রওনা দিচ্ছে, সেখানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল। মল অফ এমিরেটস এর মধ্যে এই জিনিসটা, সো মলের মধ্যে এক মাস থেকে আরেক মাসে যাওয়া লাগলো। সো এসে তাড়াহুড়া করে জিনিসপত্র নিয়ে লকার একটা ভাড়া করছিলাম আমি এখানে, ওইটা আমি ইউজ করারও চান্স পাই নাই। সবকিছু নিয়ে জাস্ট ব্যাগের মধ্যে ঢোকায়, এখানে ফেলায়, কাপড় চোপড় পরে, জুতা পরতে আমাকে মহিলা হেল্প করে। আমরা চিল্লাইতেছিল, একটা ফিলিপিনের মহিলা বলছিল কি করতেছে তখন, তাই জলদি করো জলদি করো। Sir, hurry up. You know, sir, if you're in 10 minutes, you cannot wait, sir. That's why I... 10 মিনিট দেরি হইলে আমি ঢুকতে পারতাম না, মহিলা আমার ভালো করে চেষ্টা করছিল। তারপর পরে টরে নিচে নামলাম, নিচে আমার গ্রুপ লেসনে একটা জয়েন করলাম স্নোবোর্ডিং, যেটা আমি স্নোবোর্ডিং পারি না। 11 বছর আগে করছিলাম 2013-তে আইসল্যান্ডে। বলতে গেলে পুরো টাইমটা আমি ওখানে মাটিতে বসেছিলাম, অ্যাকচুয়ালি স্নোবোর্ডিং কিছু করতে পারি না। পুরো টাইমটা লাস্ট টাইম যখন চেষ্টা করছিলাম, জিরো এক্সপিরিয়েন্স ওয়ান মানুষের সাথে একটা লেসনে গেলাম, নেপালি ভদ্রলোক আমাদের ইনস্ট্রাক্টর। বেশি কিছু ভিডিও করতে হয় না প্রথম দিকে, কারণ গ্রুপ লেসন যেহেতু প্রাইভেসির একটা ব্যাপার আছে। সাথে 5-6 জন প্রথম প্র্যাকটিস করলাম, বোর্ডটাকে পড়া তারপর খোলা। সো লাস্ট টাইমের চেয়ে এখন মানে অ্যাটলিস্ট স্নোবোর্ডের উপরে একটু হলেও ব্যালেন্স করে নড়াচড়া করতে পারছি, কারণ এখন সার্ফিং আর স্কেটবোর্ডিং এর অভ্যাস আছে যেহেতু। একটা স্লোপে আমরা নামছিলাম, কম একটা স্লোপে, নেমে তারপর সাথে সাথে আবার ওই স্কি লিফট উঠতেছিলাম। ফার্স্ট ফোন এখন এই জিনিস দিয়ে উপরে যাচ্ছি, ওখানে যাচ্ছে একটা এসকেলেটর টাইপের স্নোবোর্ডের জন্য। তারপর ওখান থেকে নামতেছি, প্রথমে এক পা দিয়ে নামলাম, তো একবার ইনকর আস্তে আস্তে নামতে দিল, পুরোপুরি মানে ডিরেক্টলি নামতে দেয় নাই, কিন্তু সাইড টু সাইড ড্রিফট করতে দিয়েছে। জোশ ছিল, অনেক মজা ছিল, অনেস্টলি অনেক মজা ছিল। আমি এখনই দেখতেছিলাম যে কালকে টাইম আছে নাকি আরেকবার করার, এটা ক্যাজুয়াল কোনো জায়গা নাই, আমি আরেকবার করতাম। এক্সপিরিয়েন্স ওয়াইজ এটা আমি বলবো 10 out of 10, আরো বেশি অনেক মজার ছিল। ইস, যদি আর একটু করতে পারতাম। আর ভিতরে একটা ভালোই কিন্তু একটা ওয়ার্কআউট ছিল, আমি ঘাইমে চুল পুরো ভিজে কি অবস্থা আছে আপনি দেখতেছেন নাকি জানি না। থ্যাংক গড টিকটক অফিস থেকে ভদ্রলোক আমাকে ফ্রি কোকোনাট পানি, প্রিঙ্গলস আর অনেক কিছু দিচ্ছে, তো রিহার করতে পারছি। প্রাইস ওয়াইজ বলবো এটা 8 out of 10, মানে 5,000 টাকা লাগছে। হ্যাঁ সত্যি $50 মতো এটা করতে, কিন্তু
মজার একটা জিনিস, আসলে মজার একটা জিনিস, এই এক্সপিরিয়েন্স অন্য কোথাও পাবেন না। এরকম বরফের মধ্যে কয়জন আমরা স্নোবোর্ড করার চান্স পাই? হেলিকপ্টারে না চড়ে, জিপ লাইনিং না করে আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করবো এখানে এসে স্নোবোর্ডিং লেসন নিতে, কারণ আমার অনেক মজা জিনিস। সবচেয়ে ফালতু পার্টটা কি, এখানে যখন আসতেছিলাম আমার সিরিয়াস বাথরুম চাপ ছিল ছোট কাছে, অ্যান্ড ভাবছিলাম এখানে এসে করবো, এখানে এসে অবভিয়াসলি টাইম ছিল না, সো বাথরুম চাপা অবস্থা আমাকে ভিতরে এখানে নামলাম। আপনার যদি ছোট কাজ করার দরকার হয়, ঠান্ডার মধ্যে গেলে বাথরুমের চাপ আরো বেশি বেড়ে যায়। খুবই স্ট্রেসফুল একটা টাইম গেছে এটার জন্য। So, আমি ভাবতেছিলাম এখানে একটা গ্লাভসের ভাড়া করতে $15 কেন লাগে, অনেক বেশি দাম। এখন বললো না, $15 দিয়ে আমি কিনতেছি গ্লাভসটা, যেটা আমার মনে হয় খুব কাজে লাগবে দুবাইয়ের মরুভূমির মধ্যে স্নোর গ্লাভস পরে। ওকে, সো এটা ছিল এপ্রিল মাসে দুবাইয়ে ভিডিও করা আমার লাস্ট ভিডিও থেকে প্রথম পার্ট। পুরো ভিডিওটা আধা ঘন্টার মতো বড়, সো পুরোটা একবার ফেসবুকে ছাড়তেছি না, বাকি পার্টগুলো কালকে পরশু বা তার পরে ছাড়তেছি। যদি পুরোটা দেখতে চান ইউটিউবে গিয়ে দেখতে পারেন, বা ফেসবুকে ওয়েট করেন নেক্সট পার্টের জন্য।